আসসালামু আলাইকুম এভরিবডি। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে হাজির হয়েছি কেন সিরিজের 4 নম্বর ভিডিও নিয়ে, যেখানে আসলে আমি আপনাদের জন্য রেখেছি যে কেন এক মৌলিক বা যৌগিক সংখ্যা কোনোটি নয় কেন। এখন কোশ্চেন হচ্ছে যে মৌলিক সংখ্যা কাকে বলে। আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক দ্বারা এক এক দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা হচ্ছে নিঃশেষে বিভাজ্য যায় না, সেই সংখ্যাকে কি বলতেছি? মৌলিক সংখ্যা। আর যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা হচ্ছে নিঃশেষে বিভাজ্য যাবে তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। আছে মৌলিক সংখ্যার সংজ্ঞাটাকে আরেকভাবেও বলা যায় যে যে সকল সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটা নিজে, তখন তাদেরকে বলবো কি? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা? দুইটা। যেমন আমরা একটা এক্সাম্পল নিতে পারি তিনের। তিনের কতগুলা গুণনীয়ক? তিনের হচ্ছে দুইটা গুণনীয়ক, এক এবং তিন। আচ্ছা, পাঁচের পাঁচের গুণনীয়ক কয়টা? এক এবং পাঁচ। তাহলে এটাও কি একটা মৌলিক সংখ্যা বলতে পারি? আচ্ছা, সাতের গুণনীয়ক কয়টা? সাতের গুণনীয়ক হচ্ছে দুইটা, সেটা কত? তাহলে একটা সহজ কথা কি আমরা বলতে পারি, মৌলিক সংখ্যা তারাই যাদের গুণনীয়ক সর্বোচ্চ কত? গুণনীয়ক সর্বোচ্চ কতগুলো হবে? সর্বোচ্চ হচ্ছে দুইটা হবে। সর্বোচ্চ দুইটা হবে। সর্বোচ্চ হচ্ছে দুইটা হবে। তাহলে একটা মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা? দুইটা। তাহলে আমরা একটা কথা বলতে পারি যৌগিক সংখ্যা কি? তাহলে যৌগিক সংখ্যা হবে সেই সকল সংখ্যা যাদের গুণনীয়ক দুইয়ের অধিক। দুইয়ের অধিক তিন হইতে পারে, চার হইতে পারে, পাঁচ হইতে পারে। যেমন আমি ধরে নিতে পারি ছয়। এটার কতগুলা গুণনীয়ক? এটা গুণনীয়ক হচ্ছে এক, দুই, তারপর হচ্ছে তিন, ছয়। তাহলে এটা কি দুইয়ের অধিক না? দুইয়ের অধিক হলে এটা যৌগিক সংখ্যা। যেমন আমি আমার একটা সংখ্যা নিতে পারি যেটা হইতে পারে এমন যে মাত্র হচ্ছে দুইটা। যেমন কি কি? চার। চারের কতগুলো হইতে পারে? চারের এক হইতে পারে, দুই হইতে পারে, চার হইতে পারে। তাহলে এটার কি দুইয়ের অধিক না? তাহলে যৌগিক সংখ্যার গুণনীয়ক কতগুলো হবে? দুইয়ের অধিক। আর দুইয়ের যদি দুইটা হয় তাহলে সেটা হয়ে যাবে মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি তো একের গুণনীয়ক কয়টা। একের গুণনীয়ক কয়টা? একের গুণনীয়ক কি একটাই না? তাহলে আমরা এটা মৌলিক সংখ্যা শর্ততে পড়ে না, সর্বোচ্চ মানে মৌলিক সংখ্যা হইতে হইলে তার গুণনীয়ক হইতে হবে কয়টা? দুইটা। আর যৌগিক সংখ্যা হইতে হলে কত হইতে হবে? দুইয়ের অধিক। তাহলে একের গুণনীয়ক কয়টা? একটা। তাহলে আমরা বলতে পারি এটা আসলে মৌলিক সংখ্যাতেও শর্ততে কন্ডিশনটা মানে না, যৌগিক সংখ্যার কন্ডিশনও মানে না। তাহলে এক আসলে এই জন্যই যৌগিক সংখ্যাও না, মৌলিক সংখ্যা না। এই জন্য এককে বলা হয় নিরপেক্ষ সংখ্যা। একে কি বলা হয়? নিরপেক্ষ সংখ্যা। তাহলে আমরা সবাইকে আশা করি যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা সম্পর্ক ক্লিয়ার হইলাম, এবং কেন এক যৌগিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা নয়, এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছি। ওকে, আমরা সেকেন্ড যে কনসেপ্টটা রাখছি সেটা আসলে অসমতার চিহ্ন। অসমতার চিহ্ন আমরা দেখি যে হুটহাট করে পরিবর্তন হয়ে যায়, কিন্তু কেন পরিবর্তন হয় এই ব্যাপারটা আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি, এবং কখন পরিবর্তন হবে দুইটা জিনিস একটু মাথায় রাখবো। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে, ধরেন সাপোজ আমি দুইটা সংখ্যা নিলাম যে এ আরেকটা হচ্ছে বি। তো আমি বলে দিলাম যে এ গ্রেটার দেন হচ্ছে কি বি। দ্যাট মিনস এ এর মান বি এর চেয়ে বড়। এখন আমরা জানি যে যে এখানে যদি আমরা কোনো একটা সি 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 একটা ভ্যালু, সি একটা ভ্যালু যেটার ভ্যালু হচ্ছে জিরো থেকে ছোট। জিরো থেকে ছোট হইলে তখন আমরা যদি এইভাবে করি এ সি, উভয় পাশে যদি সি দিয়ে গুণ করি, তখন দেখি যে আসলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। কথা হচ্ছে কেন চিহ্নের পরিবর্তন হচ্ছে, একটু আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি। ধরেন আমরা একটা সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখা, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, আমরা ধরে নিচ্ছি। এইদিকে হচ্ছে কত? 1, এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 3। এখন আমি একটা দুইটা সংখ্যা নিলাম, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। আচ্ছা বলেন তো কে বড়? আমি বলবো যে অবশ্যই 2 থেকে 3 বড়। এখন আমরা দুইটাকে আসলে মাইনাস, সি এর ভ্যালু কত? জিরো থেকে ছোট না? তাহলে মাইনাস কোন একটা সংখ্যা দিয়ে গুণ করি। ধর -1 দিয়ে গুণ করলাম, তাহলে -1 দিয়ে করলে এটা যাবে কত? -2। আর এটা যাবে কোনটা? -3। এখন আমরা জানি মাইনাসের দিকে যত যাব সেটা তত ছোট হইতে থাকবে। তাই দেখেন তো -3 বড় না -2 বড়? আমরা জানি অবশ্যই -2টা হচ্ছে বড় -3 এর চেয়ে। তাহলে এই জন্যই আসলে আমরা তখন আসলে চিহ্নটা কিভাবে লিখি? এইভাবে লিখি। তাহলে আমরা বুঝতে পারছি কেন আসলে কোনো মাইনাস প্যারামিটার দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি তখন কেন হচ্ছে অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যায়।
তাহলে একটা জিনিস বুঝলাম। আচ্ছা, ভাগ করলেও কি সেম? হ্যাঁ, ভাগ করলেও আসলে সেম। দেখেন তো, -1 দিয়ে যদি আপনি ভাগ করেন, তখন কি চিহ্নের পরিবর্তন হবে না? তাহলে আমরা মাথায় রাখবো কখন হচ্ছে যে অসমতা চিহ্নের পরিবর্তন হবে। এক নম্বর হচ্ছে যে আমরা যখনই হচ্ছে কোনো একটা অসমতা অসমতাকে আমরা কোনো একটা নেগেটিভ মান দিয়ে হচ্ছে গুণ করব, ভাগ করব, তখন চিহ্নের পরিবর্তন হবে। কেন? অলরেডি আমরা দেখতে পাইছি। আচ্ছা, আরেকটা কারণে পরিবর্তন হয়। আমরা যদি এরকম করি যে দেওয়া আছে b/a এর মান বড় c/d এর মানের চেয়ে। এখন আমরা হরকে যদি লব করি, লবকে যদি হর করে ফেলি, তখন আমরা দেখি যে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মানে a/b গেটা এটা হয়ে যায় কি লেস দেন d/c। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন। ওকে, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন তো, আমি যদি আপনাকে বলি আম, যে ওকে, 3 আর 2, এই দুটোর মধ্যে কে বড়? আপনি বলবেন অবশ্যই 2 বড়, তাই না? তাহলে থ্রি বড়, 2 ছোট, এটা বলবেন। আচ্ছা, এটা নিচে কি আছে? 1 আছে, এটা নিচে 1 আছে, তাই তো? এখন আমি যদি উল্টা করে দেখি, যে উল্টা দিই, হরকে লব, লবকে যদি হল বানাই, তাহলে হবে 1/3। আর এখানে হবে কত? 2 বাই, সরি, 1/2। আচ্ছা, দেখেন তো 1/3 এর ভ্যালু কত? 1/3 এর ভ্যালু আমরা জানি হচ্ছে 0.33। আর 1/2 এর ভ্যালু কত? 1/2 এর ভ্যালু হচ্ছে 0.5। এখন বলুন তো কি বড়? তখন আপনি বলবেন যে 0.5 বড়। তাহলে দেখেন তো, আমরা যখন হরকে লব বানাইছি, লবকে হর বানাইছি, তখনই দেখছি যে কি হচ্ছে, যে গ্রেটার দেন লেস দেন, অর লেস দেন গ্রেটার দেন হয়ে গেছে, মানে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে আমরা দুইটা কারণে আসলে চিহ্নের পরিবর্তন হয়, এবং কেন পরিবর্তন হয় আমরা উদাহরণ সহ, এক্সাম্পল সহ আসলে বুঝতে পারছি কেন এখানে চিহ্নের পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে তো আমরা অলরেডি সংখ্যা রেখার মাধ্যমে দেখাইছি, এবং হচ্ছে যে আপনাদের উদাহরণ দিয়ে দেখাইছি। আশা করি সবাই ক্লিয়ার হইতে পারছেন। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম।